দেখছেন এটিএন নিউজ। কাজী এন্ড কাজী টির সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের অতিথির সঙ্গে, সেটা হচ্ছে জেনজি আন্দোলন পরীক্ষায় নতুন প্রজন্ম। আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্বজুড়ে ইতিমধ্যেই জেনজি আন্দোলন নিয়ে নানা কথা, নানা সমালোচনা, নানা আলোচনা। মানুষের ধারণা তারা ভাঙতে পারে, কিন্তু গড়তে পারবে কিনা সেটাই এখন সবার মধ্যে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অন্য দেশের বিপ্লবীরা যেমন নতুন পথের দিশা দেখিয়েছে, বাংলাদেশের যে তরুণ বিপ্লবীরা আশা আলো দেখিয়েছিলেন, তারা দেশ গড়ার ক্ষেত্রে কি কাজ শুরু করতে পারবেন কিনা সেটা নিয়েও যেমন প্রশ্ন আছে, তেমনি আন্দোলনের ভবিষ্যৎ, তরুণ নেতৃত্বের সক্ষমতা এবং রাজনৈতিক বাস্তবতার সঙ্গে এই প্রশ্নগুলো আজকে আমাদের এই আলোচনা কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে। আমাদের সঙ্গে আছেন ডাক্তার রাকিব আল হাসান, ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একদম শুরুতেই যদি আপনার কাছে বলি যে গণ অভ্যুত্থানের কেন্দ্রে রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্বে ছিল জেনারেশন জেড বা জেনজি নামে সুপরিচিত যারা আছেন, এতদিন যাদের অজ্ঞ, প্রযুক্তি আসক্ত এবং বাস্তব বিবর্জিত প্রজন্ম বলা হতো। তবে বর্তমানে এই ধারণা অনেকটাই পরিবর্তিত হয়েছে। এই জেনারেশন নিয়ে আপনি কি বলবেন? জি, আপনাকে আবারও ধন্যবাদ। দেখুন, আসলে শুধু বাংলাদেশ নয়, সাম্প্রতিক সময়ে আমরা পৃথিবীর অনেক দেশে কিন্তু সেই আন্দোলনটা ছড়িয়ে পড়ছে এবং শুধু সিস্টেমকে চ্যালেঞ্জ করে না, কোনো দেশের সিস্টেমকে বদলানো এবং হচ্ছে কি পারিবারিকতান্ত্রিক অসঙ্গতিকে দূরে ফেলে যে আন্দোলনটি গড়ে উঠছে জেনজির নেতৃত্বে। এবং আপনি যদি দেখেন বাংলাদেশে খুব সিকোয়েন্সটা যদি আপনি দেখেন, বাংলাদেশের আগেই ছিল শ্রীলঙ্কাতে, বাংলাদেশের পরবর্তী সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়াতে কিছুদিন আগে দেখলাম, সম্প্রতি আমরা লাস্ট নেপালে দেখলাম। ব্যাপারটা হচ্ছে ধরুন জেনজিদেরকে আসলে আপনি যদি প্রত্যেকটি দেশেই যে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন সংগঠিত হয়েছিল, যেখানে আসলে ওয়েলফেয়ার সিস্টেম ছিল না, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি কোনো দেশে পারিবারিকতন্ত্র কিংবা অসঙ্গতি, দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে ধরে রাখার, মানুষের বাক স্বাধীনতা হরণ করা। বিশেষ করে বাংলাদেশে যদি দেখেন গত 16 বছরে আমাদের যে নিপীড়ন নির্যাতনের মুখে পড়তে হয়েছিল, সেখানে আসলে একটি স্মুথ পাওয়ার ট্রানজিশনের মাধ্যমে সরকার পতন কখনোই সম্ভব ছিল না। তো সেখানে একটি গণবিপ্লব বা গণ অভ্যুত্থান মানে কার্যকর হয়ে উঠেছিল। তো সেটি আসলে কি বাস্তবায়নটা আমরা গত 36 দিনের পরে 5ই আগস্ট আমরা দেখেছিলাম। আর সম্পর্ক যদি আপনি দেখতে চান, তার আগে কিন্তু শ্রীলঙ্কাতে আমরা সেটা দেখেছিলাম। আমি আবার বলছি, ইন্দোনেশিয়া দেখলাম, নেপালও দেখলাম, সম্প্রতি আবার ইউকেতে, ফ্রান্সে বা আরো অন্যান্য দেশে ছড়িয়ে পড়ছে। ইভেন এর আগে মধ্যপ্রাচ্য আমরা যখন দেখেছিলাম, ইরাকে দেখেছিলাম, আফ্রিকাতে নাইজার এবং গ্যাবনও দেখেছিলাম, অনেক দেশে দেখেছিলাম। এবং এটা অনেক বহুমাত্রিক দিক রয়েছে। কোথাও সেটা সুফল বয়ে আনতেছে, কোথাও আনতে পারতেছে না, কোথাও ভাঙা গড়ার খেলা চলতেছে। তো সেটা আসলে মানে ইন্টেনশন অনুযায়ী কিন্তু এটা ডাইভার্সিটিটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আপনার বাংলাদেশের ক্ষেত্রে আসলে কি মনে হয়, সেটা কি সংকট না সম্ভাবনা? দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে শুরু থেকে আমরা বলে আসতেছিলাম যে আপনার যখন জেনজি কর্তৃক যে আন্দোলনটি সংগঠিত হয়েছিল, তার পরবর্তী সময়ে যদি সেটা দেখুন, আসলে রাষ্ট্র মেরামত কিংবা রাষ্ট্র সংস্কার প্রত্যেকটি জিনিসই কিন্তু সময়ের সাথে দাবি হয়ে ওঠে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন জেনজিরা সরাসরি ক্ষমতার অংশ হয়ে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু আসলে সেটা বিতর্কের পালা ভারী হয়। এবং একই সাথে যদি আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ চীনের, আমি যদি শ্রীলঙ্কার উদাহরণ টানি, শ্রীলঙ্কাতে কিন্তু ধরেন মানে যে পরিমাণে আনন্দ উদযাপন হয়েছিল বাংলাদেশে, সেটা ফটোকপি হয়েছিল। মানে তাদের রাজাপাকসের বাড়ি ঘর দখল করা, কিন্তু সেখানে কিন্তু লুটপাটের সিনারি আমরা দেখিনি, সেখানে কিন্তু আমরা মবতন্ত্র দেখিনি। ইভেন কিন্তু সরাসরি সেখানকার কিন্তু জেনজিরা আপনার ক্ষমতার পার্টিসিপেটরি হয়নি তারা। এবং যার কারণে আপনি দেখুন, যখন তাদের যে আন্দোলনটি গড়ে উঠেছিল, তখন তাদের মুদ্রাস্ফীতি ছিল 80%। এই মুহূর্তে দক্ষিণ এশিয়া সবচেয়ে কম 3% মধ্যে নেমে এসেছিল। এবং আপনাদের জানেন শ্রীলঙ্কা কিন্তু মূলত একটি ট্যুরিজম নির্ভর কান্ট্রি, এবং তারা কিন্তু IMF এর লোন কিস্তি পরিশোধ করতে পারতেছিল না, তারা দেউলিয়া হয়ে গিয়েছিল, কিন্তু তারা কিন্তু যথেষ্ট পরিমাণ ঘুরে দাঁড়িয়েছে। আবার আপনি সম্প্রতি সময় যদি নেপালে দেখেন, নেপালে কিন্তু জেনজিরা কিন্তু তারা যে অসংগঠিতগুলো ঘটেছিল সেগুলোর জন্য তারা ক্ষমা প্রার্থনা করেছে। তারা কিন্তু সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে এনে ক্ষমতায় বসেছে। তারা কিন্তু আবার বলেনি যে আমরা রাষ্ট্র মেরামত করে ফেলবো, আমরা নতুন সংবিধান চাই, আমরা সেকেন্ড রিপাবলিক চাই বা অমুক তমুক রিপাবলিক চাই, এবং একটা নির্দিষ্ট নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ তারা ঘোষণা করেছে। এবং আপনি জানেন, যদি আপনি ডেমোক্রেসির প্রসেস যদি না থেকে অগণতান্ত্রিক প্রক্রিয়া যদি আপনি ক্ষমতা আঁকড়ে ধরে রাখেন, তখন সেখানে বিপ্লব বা গণঅভ্যুত্থান হাইজ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, যেটা কিন্তু বাংলাদেশে বারবার বলছিল যে আমাদের কিন্তু গণতন্ত্র বা বিপ্লব হাইজ্যাক হয়েছিল। আর একটা কথা আছে, সাইমন বলিভারের একটা বিখ্যাত উক্তি আছে, রেভলিউশন ডিভাউস ইটস ওন চিলড্রেন, বিপ্লব তার সন্তানদেরকে খেয়ে ফেলে। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা এখনো সে কনক্লুশনে পৌঁছাতে পারবো না, কিন্তু আমাদের অনেক ত্রুটি, অনেক বিচ্যুতি রয়েছে। আমরা আশা করব সময়ের সাথে সাথে সেগুলো পালাবদলের ক্ষেত্রে সেটা সুসংগঠিত হয়ে উঠবে। আচ্ছা, তরুণদেরকে আসলে এই যে গঠনমূলক রাজনীতিতে আসার জন্য প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জগুলো আপনার কি মনে হয়?
দেখুন রাজনীতিতে আসার ক্ষেত্রে এখনকার যে জেনারেশন সেটা হচ্ছে যেহেতু অনেক 5G জেনারেশন আমরা বলি, এবং সেক্ষেত্রে আপনি যদি একটা জিনিস লক্ষ্য করে থাকেন, প্রত্যেকটি গণ অভ্যুত্থান বা আন্দোলন কিন্তু আসলে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক গড়ে উঠেছিল। একদমই তাই। এবং আমি আরো একটু যোগ করতে চাই, তারা সবাই কিন্তু বেশ রাজনীতি সচেতন। এখনকার রাজনীতি সচেতনতা আরো অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, এবং শুধু তাই না, আপনি দেখুন এখনকার একটা সময় মনে হতো যে একটা ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্টুডেন্টরা কিন্তু রাজনীতি সচেতন না, বা আমাদের 30s কিংবা 40s এজের মানুষের রাজনীতি সচেতন না। কিন্তু এখন আপনি দেখবেন এখন ক্লাস 9-10-এর বা যারা বিলো 18, 16-17 এজের বাচ্চারা বা শিশুরাও, তারাও কিন্তু সেক্ষেত্রে রাজনীতির কোনো সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি জানেন এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বেকারত্বের হার বেশি, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে গতকালকার রিপোর্ট আমি দেখলাম প্রতি 3 জনের একজন গ্রাজুয়েট বেকার। এখন যখন আপনার নানা ধরনের চাহিদা সংকট আপনি ফিল আপ করতে পারবেন না, এবং যে অস্থিরতা তৈরি হয় সেটা আসলে সামাজিক অস্থিরতার রূপ নেয়। এবং আপনি আমাদের আন্দোলনটা দেখুন, মাত্র যা সেটা কোটাকে কেন্দ্র করে আন্দোলন গড়ে উঠেছিল, পরবর্তী সেটা এক দফা গিয়ে সরকার পতনে রূপান্তরিত হয়। আপনি নেপালেও দেখেন সোশ্যাল মিডিয়া বন্ধ বা ব্যান করার জন্য, এবং শুধু তাই না, নেপালে কিন্তু আপনি দেখেছেন যে সেখানে দেশে অস্থিরতা, দেশে চাকরি সংকট, চাকরির বাজার খুব নিম্নমুখী, সেই জায়গা থেকে যাদের নেপালে যারা রাজনীতিবিদ তাদের ছেলেমেয়েরা কিন্তু বিলাসবহুল জীবন, এবং তারা কিন্তু দুটো টার্ম ইউজ করেছে, ন্যাপো কিডস এবং ন্যাপো বিবি। একদম রাইট। এখন বাংলাদেশেও কিন্তু আমাদের দেশেও সেম পরিস্থিতি। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে নতুন প্রজন্মের ক্ষেত্রে রাজনীতি সচেতনতা বৃদ্ধি পেয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে কি, ধরুন আপনার জেনজিরার ক্ষেত্রে একটা আপনার শিরোনামে একটা বক্তব্য রেখেছিলেন যে তারা ভাঙা করতেছে কিন্তু ঘুরতে পারতেছে না, এবং এটা একটা মূল সংকটের জায়গা। আপনি ধরুন ভাঙা ঘরা কিন্তু দুটাই কিন্তু সাইমালটেনিয়াস প্রসেস যদি আপনি না আগাতে পারেন, তাহলে কিন্তু রাষ্ট্র পুনর্নির্মাণটা হয় না। এবং যখন আপনি কেউ ভেঙে যাচ্ছে গড়ার ক্ষেত্রে কিন্তু সেখানে অন্যকে হাইজেক করে নিয়ে যাচ্ছে জিনিসগুলো, অন্যকে সেখানে ক্যাশ করে নিয়ে যাচ্ছে, এবং সেখানে যদি আপনার একটা মানে কৌশলী কিংবা সেখানে একটা গাইডেন্সের যে অভাব, সেটা কিন্তু আসলে আমরা পরিলক্ষিত করতে পারতেছি। এবং এখনও আমরা দেখুন আমাদের যদি আমরা জাতীয় রাজনীতির দিকে আমরা ফিরি, আমাদের দেখুন আপনার এখানে অনেকগুলো ঐক্যমত্য সংস্কার কমিশন অনেকগুলো প্রস্তাবনা গৃহীত হচ্ছে, তারপর কিন্তু আবার নতুন নতুন ইস্যু ক্রিয়েট করা হচ্ছে, এবং আমাদের আগামী নির্বাচন হবে কিনা, কখন হবে, অনেক ধরনের। গতকাল আমি দেখলাম যে 8টি দল যুগপৎ আন্দোলনে যাচ্ছে, নতুন দাবি আন্দোলনে। এখন গত 365 দিনের মধ্যে আমাদের 380টা মব হয়েছে। তো এই অবস্থার মধ্যে আমাদের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়া যায়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেমন যুবক প্রাজ্ঞ এবং যুবকদের মধ্যে একটা কোরিলেশন থাকলে, এবং এই জেনজি জেনারেশন ধরে একটা ইন্টার্নশিপ প্রসেসের মধ্যে যদি আপনি পলিটিক্সে অ্যাডাপ্ট করতে পারেন, তাহলে আমাদের নতুন নেতৃত্ব বেড়ে আসবে, যেটা একটা সাম্প্রতিক উদাহরণ আমরা ডাকসু ইলেকশনে দেখেছি। আচ্ছা, ডাকসু ইলেকশনের কথা যদি আমরা আসি, সেখানে দেখা গেছে যে এই যে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, একদম সামনের সারিতে যারা ছিলেন, তাদের যে দল বা প্যানেল আমরা যদি বলি বাকছাস, তাদের একটা নিরঙ্কুশ পরাজয় আমরা দেখতে পেয়েছি এই নির্বাচনকে ঘিরে। এই ফলাফলটা আসলে কেন আসলো বলে আপনার মনে হয়? এই ফলাফলটা আমার কাছে প্রত্যাশিত ছিল, এটা অন্য কার কাছে অপ্রত্যাশিত ছিল জানি না, আমার কাছে খুবই প্রত্যাশিত ছিল। এটার বড় কারণ হচ্ছে কি, আমি অলরেডি আপনাকে ব্যাখ্যা করে দিয়েছি, সেটা হচ্ছে ধরুন ক্ষমতার পাট আপনি যখন হবেন, এবং আপনি যখন ক্ষমতাতেও থাকবেন, ক্ষমতার বাইরেও থাকবেন, সরকারি দলও থাকবেন, বিরোধী দলও থাকবেন, তখন হচ্ছে কি আপনার কন্ট্রোভার্সিটা বেশি বেড়ে যায়। যেটা হতে পারতো ধরুন তারা রাজনীতি দল গঠন করছে, কোনো সমস্যা না, কিংবা তারা একটা প্রেশার ক্রিয়েট গ্রুপ করে থাকলে, তাহলে হচ্ছে কি তাদের যে আকাঙ্ক্ষা, যে বাস্তবায়নটা, বা যে আমরা যেটাকে ইন্টার্নশিপ প্রসেস অনুযায়ী বলি, তাহলে হচ্ছে তারা কম বিতর্কিত থাকতো, তাহলে তাদের নিরঙ্কুশ বিজয় থাকতো। এখন আপনি দেখুন, ধরুন এখানকার যে তাদের দুজন যে জিএস এবং বিপি ক্যান্ডিডেট, জনাব আব্দুল কাদির এবং জনাব বাকের, তারা দুজনে কিন্তু খুব ক্লিন ইমেজের, এবং তাদের অনেক অবদান রয়েছে। তাছাড়া আরো দুটি প্যানেলে যদি আপনি দেখেন, বিনিয়ামিন মোল্লা, তারও অনেক অবদান রয়েছিল। কিন্তু দেখুন ওই যে তাদের সেন্ট্রালি মাদার বোর্ড যখন আপনার সেটাকে ভুল ত্রুটির পথে হাঁটে, তখন এটার ইফেক্টটা তাদের উপর পড়ে। এবং সাধারণত আমাদের দেশগুলোতে হয় কি, আমাদের দেশগুলো সবসময় বিরোধী দলরা খুব জনপ্রিয় থাকে, এবং তার চেয়ে বড় হচ্ছে মানুষ আসলে সিস্টেমের বাইরে যেতে পছন্দ করে। তো যখন মানুষের মধ্যে একটা পারসেপশন ক্রিয়েট হয়ে গেল যে এই জেনজি কিংবা এই গণ অভ্যুত্থানের শক্তিরা কিন্তু নানা ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে, সুতরাং তাদেরকে আমরা আর হাইলাইট করতে পারবো না, তখন তারা বিকল্প পথে বেছে নিয়েছে। অবশ্যই এ নিয়ে আমরা আরো কথা বলবো আপনার সাথে। তার আগে দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্টে এই আয়োজনে ছোট একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথে থাকুন। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের কাজী এন্ড কাজীটির সৌজন্যে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আজকে আমরা কথা বলছিলাম জেনজি আন্দোলন, পরীক্ষায় তরুণ প্রজন্ম। আমরা বিরতিতে যাবার আগ মুহূর্তে আমাদের অতিথির সঙ্গে এই গণ অভ্যুত্থান নিয়ে কথা বলছিলাম। এখন আসলে আপনার কাছে আমার একটা কথা জানার আছে যে নেপালের গণ অভ্যুত্থানের সঙ্গে বাংলাদেশের গণ অভ্যুত্থানকে অনেকেই মেলাচ্ছেন। অনেকেই বলছেন যে ছাত্ররা তাদের পড়ায় ফিরে গেছে, তাদের কার্যের জন্য তারা ক্ষমা চেয়েছে। এই বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিল, তারা এখনো পর্যন্ত কেন ক্ষমতার পেছনে দৌড়াচ্ছে? এখনো পর্যন্ত তারা কেন পড়াশোনায় ফিরে যাচ্ছে না, আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে? এই যে তুলনাগুলো আসছে, আপনার কি মতামত?
দেখুন আসলে নেপালের আন্দোলনটার সাথে বাংলাদেশের আন্দোলনের মানে মাঠ পর্যায়ের সিনারিওটা সেম ছিল, কিন্তু মেকানিজমটা কিন্তু সেম ছিল না। আপনি যদি দেখেন নেপালের যে গভর্নমেন্ট, ওলি শর্মা যে গভর্নমেন্ট, উনি যে ক্ষমতা আসলে মাত্র 10 মাস আগে তিনি ক্ষমতায় এসেছিলেন এবং তিনি একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে এসেছিলেন। আর এখানে আপনি দেখুন, এখানে তারা কিন্তু বিভিন্ন এনজিওর পরামর্শে সোশ্যাল মিডিয়াকে ব্যান করার যে ব্যাপারটা এবং রেস্ট্রিকশন করার কারণে তরুণ প্রজন্মে খুব মানে ক্ষুব্ধ হয়ে যায় আর কি। এবং আপনি সেটার সাথে তুলনা করলে আসলে হয় না। আসলে ধরুন মানে প্রত্যেকটি দেশে যখন সরকার চালায় তখন নানা ধরনের আন্দোলন হবে, বিক্ষোভ হবে, কিন্তু এই আন্দোলনের মধ্যে থেকে যখন সরকার পতন হয়ে যায় এটা খুব আনএক্সপেক্টেড ছিল। কিন্তু সেখানে নিশ্চয়ই অনেক অব্যবস্থাপনা ছিল, অনেক দুর্নীতি ছিল। এখন আমাদের মতন নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এগুলো আসলে তৃতীয় বিশ্বের দেশে এগুলো চলবেই, এগুলো আসলে রাতারাতি চেঞ্জ করাটা খুবই টাফ। আর নেপালের ক্ষেত্রে আপনি যদি দেখুন, নেপালের প্রধানমন্ত্রী ওলি শর্মা কিন্তু বলেছিলেন যে শুধুমাত্র ভারত বিরোধিতার কারণে কিন্তু আমার সরকারের পতন হয়েছে। আপনি যদি লক্ষ্য করে থাকেন, নেপালের যখন 2015 সালে যখন ট্রানজিট করিডোর অফ করে দেয়, তখন ওলি শর্মা কিন্তু শি জিনপিং চীনের প্রেসিডেন্টের সাথে তিনি কিন্তু একটা চুক্তি করেন। এবং গত কিছুদিন আগেও তিনি কিন্তু চীনে গিয়ে তিনি বলেছিলেন যে আমরা বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রসেসের মধ্যে আমরা স্বাগত জানাই। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি যখন ভারত পাকিস্তানের উত্তেজনা চলতেছিল তখন সেই ঠিক টাইমে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু সেখানে সফর করেছিলেন, তো ভারত এই জিনিসগুলো আসলে খুব ভালোভাবে নেয়নি আর কি। তো সেক্ষেত্রে আসলে তাকে ফেলানোর জন্য একটা ষড়যন্ত্র ছিল। যখন এই তরুণরা কিন্তু আন্দোলন করেছিল, তরুণরা নিজেরাও বলেছিল যে আমরা কখনোই ভাবিনি যে 36 ঘন্টার মধ্যে পতন হয়ে যাবে এবং এই এরকম অরাজকতা হবে, কারণ আমরা সেটার জন্য কখনো প্রস্তুত ছিলাম না। তো সেখান থেকে ধরুন এই নেপালের আন্দোলনের ক্ষেত্রে তখন এই জেনজিরা কিন্তু পরবর্তী সেটাকে আসলে কিন্তু তারা রিয়েলাইজ করার কারণে কিন্তু তারা আসলে বলেছিল যে আমরা এখন রাষ্ট্র পুনর্নির্মাণের পথে আমরা হাঁটি, আমরা আমাদের জায়গায় অবস্থান আমরা ফিরে যাই। এবং আপনি যদি লক্ষ্য করে থাকেন, নেপালে কিন্তু আসলে একটা ট্যুরিজম নির্ভর কান্ট্রি, তারা কিন্তু এটা কিন্তু জানে যে এই যে গত কয়েকদিনের যে ঘটনাটি ঘটলো, আগামী 2-3 মাসে কিন্তু তার ট্যুরিজমের হারটা কমে যাবে। এখন ট্যুরিজমের সিজনটা আসতেছে, তাই না? এখন কিন্তু তারা কিন্তু পরবর্তী সময়ে কিন্তু ধরুন যদি আবার দাবি করা হতো, নেপালের পক্ষ থেকে কিন্তু আবার একটা দাবি করা হচ্ছিল যে তারা কিন্তু আবার রাজতন্ত্রে ফিরে যাওয়ার ব্যাপারে, নেপাল কিন্তু রাজতন্ত্র থেকে ডেমোক্রেসিতে ফিরলো, আবার কিন্তু রাজতন্ত্রে ফিরে যাওয়ার কিন্তু তারা কথা বলে আসতেছিল। তো সুতরাং এই ক্ষেত্রে কিন্তু তারা তরুণ প্রজন্ম কিন্তু আবার পুনর্গঠনের কথাও কিন্তু শোনা যাচ্ছে। হ্যাঁ, মন্ত্রিসভা পুনর্গঠন মানে যে সিস্টেমটা চেঞ্জ করার ক্ষেত্রে তারা কিন্তু এগুলো বলতেছে। এবং আপনি যদি লক্ষ্য করে থাকেন, তারা কিন্তু এটা বলেছিল যে আমরা কিন্তু রাজতন্ত্রে ফিরে যেতে চাই না। সুতরাং এটা কিন্তু একটা বইয়ের বেশি কিন্তু একটা মেকানিজম কিন্তু রয়েছে এখানে, যে তারা কিন্তু রাজতন্ত্র থেকে এত লড়াই সংগ্রামের পর কিন্তু ডেমোক্রেসিতে ফিরছে। তাদের অনেক ত্রুটি রয়েছে। তারা কিন্তু আপনার আমাদের কিন্তু এই দেশে কিন্তু একটা খুব আলোচনা চলছে পিআর ইস্যু। তারা কিন্তু আপনি যদি দেখেন, তারা কিন্তু পিআর নিয়ে রাজনীতি করে এবং তারা গত 17 বছরে তারা 13 বার কিন্তু প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়েছে। সুতরাং এই ধরনের অস্থিরতা কিন্তু তাদের লেগেই আছে। তো বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করি যে ধরুন বাংলাদেশের আমরা কিন্তু মানে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি এবং আমাদের অনেকগুলো ঐক্যমত কমিশন হয়েছে যেগুলো আসলে এখন আমরা কল্পনা করিনি। এখন আমাদের কিন্তু যদি রাজনৈতিক কমিটমেন্টের জায়গা থেকে এবং প্রতিজ্ঞাবদ্ধ জায়গা থেকে এবং এটা ট্রান্সপারেন্ট প্রক্রিয়া থেকে যদি আগামীতে সেটা হয়, আমি মনে করি যে বাংলাদেশের বিজয়কে যারা মানে নৎসাৎ করে দিতে চায় কিংবা তারা মনে করে যে অভ্যুত্থানটি ফেইল্ড হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা থেকে ঘুরে দাঁড়াতে পারবো এবং আমরা মনে করি যে আমরা মানে আমাদের ডেমোক্রেসিক উত্তরণের পথে একটা ভালো সুযোগ রয়েছে। আচ্ছা, আপনি দেশ পুনর্গঠনের কথা বলছিলেন। আমরা যদি বাংলাদেশের দেশ করার কথা, তরুণদের ভূমিকার কথা বলে থাকি, তাহলে তরুণদের কিন্তু একটা বেশ বড় ভূমিকা রয়েছে, কারণ তরুণরাই আসলে দেশ করার জন্য এই গণ অভ্যুত্থানটা ঘটিয়েছে। এখন যদি আমরা বলি যে এই যে নেতৃত্বের অভাব নাকি ঐক্যের অভাবে আসলে আমাদের দেশ করার যে সম্ভাবনা, সেখান থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। কারণ আমরা দেখেছি গণ অভ্যুত্থানে অংশ নেওয়া যে ছাত্ররা আছেন, তারা বাকছাস বলি, শিবির বলি বা ছাত্রদল বলি, তারা কিন্তু সমন্বিতভাবে এই আন্দোলনটা করেছে। কিন্তু এই যে ডাকসুর পর দেখা যাচ্ছে একটা বিভেদ গড়ে যাচ্ছে, তারা একে অপরকে ট্যাগিং দিচ্ছেন, আবারও সেই পুরনো ঐতিহ্যে আমরা ফিরে যাচ্ছি। এটা কি অনৈক্যের জন্য? এটা অনৈক্য আছে, আবার নেতৃত্বেরও একটা সংকট রয়েছে। আমি মনে করি যে দেখুন, এখানে আসলে আমাদের যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা, সেখানে আসলে দুই ধরনের মেন্টালিটি এটা আসলে শো করতেছে। একটা হচ্ছে রেডিক্যালিস্ট, একটা হচ্ছে রিফর্মিস্ট। এখন ব্যাপারটা হচ্ছে ধরুন রাষ্ট্রের একটা যে বেসিক কাঠামো, এটা আমি মনে করি যে অনেকের মধ্যে আসলে এই ধারণাটা অনুপস্থিত। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি ধরুন মানে রাষ্ট্রের যে কাঠামোটা, সেটা কিন্তু রাতারাতি রাষ্ট্র কিন্তু মানে স্টেট নট বিল্ড ডে বাই ডে অর উইদিন এ নাইট, ওভারনাইট। এখন এই জায়গাগুলো থেকে যদি আমাদের সেই ফিলিংসের জায়গাগুলো এবং ঐক্যের যে একটা সংকটের জায়গা রয়েছে, আমি সেটা মনে করি ধরুন এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যদি আপনি বাকচাষ বলেন বা এনসিপি বলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সেখানে যদি একজন দেখতেছে যে আমার কলিগ যে আমার সাথে আন্দোলন করলো সে এখন উপদেষ্টা হয়ে গেল, সে ক্ষমতার ভাগ রয়েছে, তখন তার কাছে মনে হয় সে ডিপ্রাইভড। তো এই জায়গাগুলো থেকে যদি ধরুন একটা সিমিলারিটি যদি থাকতো এবং একটা সিমিলারিটির লক্ষ্য থাকতো, তাহলে আমি মনে করি যে এখানে ক্ষেত্রে আরো ঐক্যটা আরো মজবুত হতো। আর ব্যাপারটা হচ্ছে ধরুন এখন আসলে সবাই আসলে ক্ষমতামুখী, তো ক্ষমতামুখীদেরকে আসলে আপনি দমাতে পারবেন না ক্ষমতা ছাড়া। আমাদের আয়োজন একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনার কাছে একদম শেষেই আমি জানতে চাইবো যে এই জেনারেশনকে অনেকে বলেন যে বোঝেন না,
তাদের নিজেদের অভিযোগ আছে, তাদের দৃষ্টিভঙ্গি যারা বড়রা আছেন তারা বুঝতে পারেন না। এই যে মাঝখানে একটা গ্যাপ, তাকে কমিয়ে আনার কোনো রকম উপায় আছে কিনা, আপনার কি মনে হয়, যদি একটু ছোট করে বলেন। আচ্ছা, শর্টলিটি বলি, কমিয়ে আনার জন্য উপায় হচ্ছে কি, ধরুন আমাদের প্রত্যেকটা আমাদের যে তরুণ প্রজন্ম, যে আকাঙ্ক্ষা তরুণ প্রজন্ম, তাদেরকে আসলে সব জায়গা থেকে আপনি যদি তাদেরকে ইন্টার্নশিপ প্রসেস যেটা আমরা বলি বা ইউথ লিডারশিপ প্রসেস, তাদেরকে যদি আপনি অ্যাকোমোডেট করতে পারেন, তাহলে আমি মনে করি যে দূরত্বটা গুছিয়ে যাবে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের নতুন নতুন নেতৃত্ব গড়ে উঠবে এবং আমাদের এই যে জেনারেশন যে গ্যাপটা, এবং হাসিনার আমলে যে 17 বছরে যে আমাদের প্রায় দুটা জেনারেশন বলি, টেকনিক্যালি একটা বা দেড়টা জেনারেশন, আমি দুটা জেনারেশনে বলি, সেই জেনারেশনের যে গ্যাপটা ছিল, সেই জেনারেশন গ্যাপটা কমিয়ে আনা সম্ভব। এবং আমাদের রাষ্ট্র পুনর্নির্মাণে আমাদের সকলের সেই অংশগ্রহণটা যদি ম্যান্ডেটরি করা যায়, তাহলে আমি মনে করি যে আমরা উদীয়মান শক্তি হিসেবে আমরা খুবই অবশ্যই। রাকিব আল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ এই বৃষ্টির সাথে দুপুরে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এটি নিউজ দর্শকদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। দর্শক, ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার রাকিব আল হাসান আজকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, এবং আজকে আমরা কথা বলছিলাম জেনজি আন্দোলন, পরীক্ষায় তরুণ প্রজন্ম, তারা নিশ্চয়ই পরীক্ষা উতরে গিয়ে দেশ করার কাজে একত্রিত হবেন, সেই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট এখানেই শেষ করছি। আমরা নিশ্চয়ই অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত এটিএন নিউজের সঙ্গে থাকবেন, কাজী টিএ এন্ড কাজী টিএর সঙ্গে। ধন্যবাদ।